আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা 18 জন জয়েন করেছো। দেখো, আজকে গতদিন আমরা বলেছিলাম যে আজকে থেকে আমরা ভলপনটা পড়া শুরু করব। এই যে আমাদের সিলেবাসের এইটা মার্চেন্ট অফ ভেনিসটা আমরা শেষ করেছি, আজকে ভলপন। ভলপনটা অনেক চমৎকার একটা হচ্ছে রাইটিং, একটা ড্রামা। তো এইটা আমাদেরকে পড়তে 2-3 দিন সময় লাগবে। আমরা যদি একটু ফাঁকি দেই তাহলে আমরা লেকচার শিট দিয়ে পড়ে ফেলতে পারবো, তবে আমাদের কাছে একটা খুব সুন্দর ইয়ে রয়েছে, টেক্সট রয়েছে, যেটা পড়লে আমরা ডিটেইলে বুঝতে পারবো। তো আমি চেষ্টা করব হচ্ছে যে তোমাদেরকে ওই টেক্সট থেকে পড়ানো। টেক্সটটা অলরেডি তোমাদের গ্রুপে আমি শেয়ার করেছি। আর এইটা হচ্ছে লেকচার শিট। এই লেকচার শিটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। এইটা কেউ যদি মনে করো যে একটু কম পড়বো তাহলে এখান থেকে পড়তে পারবা। আচ্ছা, আমি এই নিচের এখানে ডিলিট করে নিই। ওকে, তো এইটা আমি স্যার তোমাদের। আসসালামু আলাইকুম স্যার, কি পড়ানো হচ্ছে? এই তুমি আবার কোন তারান্নুম? না স্যার, আমি আসল তারান্নুম, ফেক না স্যার। আচ্ছা, তুমি কি দেশে আসছো নাকি অস্ট্রেলিয়াতে আছো? না স্যার, আমি মালদ্বীপ গেছিলাম স্যার, আসছি দেশে। তাই তো তোমার ইয়েতে আমি দেখলাম যে কি বলে ভিসাতে মনে হয় অস্ট্রেলিয়া দেখলাম নাকি? ও না না, ওইটা স্যার আমার হাজবেন্ডের পাসপোর্ট আর কি, দুইজনে ওই যে ট্রাভেল করছি তো ওইখানে ওই যে ছবি তুলছিলাম আর কি। আচ্ছা, আমার এটা মনে হয়েছে, কখনো মালদ্বীপ মনে হচ্ছে ছবিগুলো দেখে, আবার কখনো মনে হচ্ছে যে কি ব্যাপার অস্ট্রেলিয়ার ইয়ে দেখলাম। যাই হোক, আহ, হচ্ছে আমাদের জ্যাকবি এলিজাবেথান জ্যাকবিয়ান ড্রামা, এটা আমরা পড়তেছি। জি আর স্যার। আমাদের এখান থেকে ভলপন, আজকে এই ড্রামাটা পড়বো আমরা। আমাদের ভলপনের উপর থেকে যতগুলো সেগুলো হয়ে গেছে, তুমি ওগুলো দেখে নিতে পারবা ও ভিডিওগুলো। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, গতদিনে যে তারান্নুমকে আমি চার্জ করেছিলাম, আসলে ওর অবস্থা, ও যে মেসেজগুলো দিয়েছে খারাপ লাগার মতোই, কিন্তু আমার কাছে আরো জিনিসগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি। কারণ অনার্সে পড়তে এসে এতটা নাজুক অবস্থা এরকম হয় আমি জানি না, আমি এরকম কাউকে কখনো দেখিনি, শুনিও নি। স্যার ওই যে করছে সে মনে হয় আমার আমার নাম কোনোভাবে জানে না, হলে কারণ স্যার আমার নামটা এরকম যে না, ওর অ্যাভেলেবেল। ওর নামেও নাকি তারান্নুম। ও আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা দেখো, এইটা আমাদের লেকচার শিটটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আর আমরা পড়বো হচ্ছে, তোমাদের গ্রুপে দেখো একটা শিট দিয়েছি, আমরা লেকচার শিট থেকেও কিছু ইনফরমেশন নেব, প্রাথমিক ইনফরমেশন গুলো। তোমাদের গ্রুপে আমি কিছু ছবি পাবলিশ করেছি এই একটা বই থেকে, এবং সেই বইটা আমাদের সময় আমরা ওই বই থেকে পড়েছি। তো ওইটাতে অনেক এটা পড়লে খুব ভালোভাবে আমরা এটাকে বুঝতে পারবো। এই জন্য এটা ভালোভাবে পড়া, আর এটা এই জন্য ভালোভাবে পড়ার দরকার আমাদের, এটা হচ্ছে বেস্ট ফেবল। তোমরা তোমাদের যতগুলো রয়েছে অনার্সে, তার ভেতরে সম্ভবত এই একটাই, আমাদের ভল্পন এই একটাই বেস্ট ফেবল আমরা পড়বো। তোমরা যে ইয়ের গল্পগুলো পড়েছিলে না, এসপের গল্পগুলো ছোটবেলায় পড়েছো, এইটা বলতে পারো যে সেটারই একটা বড় সংস্করণ আর কি। এইটা বলতে পারো যে সেটারই একটা বড় সংস্করণ। তোমরা তো এইটা পাওনি ফার্স্ট ইয়ারে, কি তোমরা অ্যান্টন গ্রাসহপার পেয়েছিলা? পাওনি? আমাদের সময়টাতে অ্যান্টন গ্রাসহপার আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। ওই যে যেটা আমরা ওই ক্লাস 7 6 7 একবার পড়েছিলাম সেটা। তো এইখানে আমরা ওই টাইপের একটা ধাঁচ পাবো, তবে এখানে পুরোটাই অন্যরকম আর কি। তো এইটা আমরা শুরু করার আগে চলো আমরা এই সামারি থেকে, এই লেকচার শিট থেকে কিছু অংশ আমরা পড়ে আসি। মানে সামারি পড়ার আগ পর্যন্ত যে ইনফরমেশন গুলো সেগুলো। আমি একটু কথা বলতে হ্যাঁ, চাচ্ছি বলো। আপনার সঙ্গে। স্যার, আমি আসলে এতদিন ভর্তি হলেও ক্লাসগুলো করার সুযোগ পাইনি যে কোনো কারণে, এবং আমার বইও নেওয়া হয়নি। হুম। তো এখন আমি কোন প্রসেসিং এ আগাইলে আপনাদের সঙ্গে যেতে পারবো, বা কোন ওয়েতে আগানো উচিত আমার, আমি বুঝতেছি না। আমরা মনে হয় আর কি কয়টা 7 8টা ক্লাস করেছি অলরেডি। এই ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছে, তো এগুলো তুমি ইচ্ছা করলে একদিন 2 দিনের মধ্যে বসে সব দেখে ফেলতে পারবা। আর আচ্ছা, দেখে ফেলা তো বেশি মানে ইয়ে না, আমি বুঝতেছি না। যেমন আপনি আজকে যেটা করাবেন, তারপর আমি যতটুকু লক্ষ্য করছি, তারপর হচ্ছে এর ব্রিফ কোশ্চিন মানে গুলো আলোচনা করা হয়, তারপর বোর্ড কোশ্চিন। হুম, তো আমাদের কিভাবে এটাকে মানে আয়ত্তে নিয়ে আসা উচিত?
মানে সামারিটা আচ্ছা, কি মুখস্থ এখন করে না ফেলা না উচিত না না? না না না, এখন শুধু শুধু তোমরা ক্লাসগুলো দেখো, তোমরা স্টোরিগুলো মনে রাখার চেষ্টা করো। আর কোথায় কোন ইয়েতে কোনো টার্ম বা কোনো নতুন জিনিস শিখতেছো কিনা, যেমন ম্যাকবেথে তোমরা শিখেছো সলিলোকি। সলিলোকি আগে হয়তো বা এটা শোনোনি বা পড়োনি। তারপরে এই যে গত আমরা মার্চেন্ট অফ ভেনিসে যেরকম ক্যাসকেট এপিসোড, রিং এপিসোড, আমরা এগুলো শুনলাম। তো এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো, আর টোটাল স্টোরিটা মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে। আর যখন আমরা কোশ্চেন পড়বো, এই টেক্সটগুলো সব শেষ হয়ে যাওয়ার পর আমরা কোশ্চেন পড়বো, তাও মিনিমাম ধরো 6 মাস পরে। তো তখন দেখবা যে তখন আমি পড়া দেবো, তখন সেগুলো পড়তে হবে। আর এই 6 মাসের ভেতরে এই পড়তে পড়তেই দেখবা যে তোমাদের ভেতরে অনেকটা কনফিডেন্স চলে আসছে, তোমরা থার্ড ইয়ারটা তোমাদের ইজি মনে হবে তখন। কারণ ওই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের চাইতে এইখানে এসে একটু ম্যাচুরিটি আসবে সামনে। এই 6 মাস পরেই ম্যাচুরিটিটা চলে আসবে, দেখবা তোমরা অনেক কিছু এমনিতে নিজে নিজে বুঝতে পারতেছো। তো তখন তুমি নিজে থেকে দেখবা যে ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি যদি তোমার থাকে, তুমি একটা প্রশ্ন একবার দুবার পড়েই তুমি ওইটা লিখতে পারতেছো। আর আমরা ওইভাবেই থার্ড ইয়ারে পড়াই, যেভাবে তোমরা যদি 1 বছর ক্লাস হয় তাহলে 150টা ক্লাস পাবা আর কি। 150টা ক্লাস করলেই আমাদের মোটামুটি 70টার মতো ক্লাস হবে হচ্ছে এই এই যে যেভাবে পড়তেছে এটার উপরে। আর এরপর থেকে বাকি আরো 70টার মতো হবে হচ্ছে আমরা আমরা শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখান থেকে পুরোপুরি একটা প্রিপারেশন হয়ে যায়। আমি যতটা পারি দেখা যায় 70% অথবা 80% নোট আমি সব দিয়ে দিব, লিঙ্গুইস্টিক্সের নোট দিব, অন্যান্য ক্রিটিসিজমের সব নোট দিব। তারপরে মানে যেখানেই জটিলতা সেখানেই আমি নোট দিয়ে দেবো। সো এটা নিয়ে কোনো অডিট হওয়ার কিছু নাই, শুধু জাস্ট এই রেসের সাথে থাকো, তাহলেই হবে। তুমি বুঝে ফেলবা আচ্ছা, যে আচ্ছা আরেকটা এটা আমার পড়তে হবে, এটা পড়তে হবে হ্যাঁ, না। আরেকটা বিষয় হচ্ছে মানে আমি কেন হচ্ছে একটু ভয় পাচ্ছি, কারণ আমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আমরা মানে সেকেন্ড ইয়ারে ভাইয়া বা আপুরা বলছিল বা এইভাবে বলছে যে পরীক্ষার 1-2 মাস আগে কি করতাম মানে সাজেশন নিয়ে বা আমাদের স্টাডি গাইড ছিল, পুরো প্রশ্নগুলো মানে ফলো আপ করে ওগুলো মুখস্থ করে গিয়ে মোটামুটি মানে পরীক্ষা দিতাম। এখন তো আমাদের কোর্স বড়, তো এখন করণীয় কি? মানে আপনার সঙ্গে শুধু এভাবেই যাওয়া নাকি, মানে এইটা বুঝতেছি না। ও, মানে আসলে আচ্ছা আমি বলি, ওই বড় আপুরা যেটা বলেছে এটা খারাপ বলেনি একেবারে। আর ওইটাই বললাম যে এই 6 মাস গেলেই তোমার ভেতর ম্যাচুরিটি চলে আসবে। তুমি তখন সেট সাজেশন বের হবে, আমি তো সাজেশন দিব, এই পরীক্ষা হয়ে গেলে আমি সাজেশন দিতে থাকবো। হ্যাঁ তো এই সব কিছু নেওয়ার পরে তুমি নিজেই বুঝতে পারবা যে কি করতে হবে। আর আর থার্ড ইয়ারে এসে ওইভাবে 1-2 মাস পরে রেজাল্ট ভালো হয় না। থার্ড ইয়ারে লিঙ্গুইস্টিক্স সেই আছে। জন্যই তো বললাম হ্যাঁ, আমাদের তো কোর্সটা থার্ড অনেক ইয়ারে বড়। তোমরা দুইটা নতুন পার্ট পাবে, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স আর একটা হচ্ছে ক্রিটিসিজম, যে দুটো আগে কখনো পাওনি। আর এই দুটাই খুবই খতরনাক মানে পার্ট। লিঙ্গুইস্টিক্স হচ্ছে অনার্স লাইফের সবচেয়ে কঠিন। আর তুমি এগুলো আমাদের এই যে গত ভিডিওগুলো দেখো, তুমি এগুলো আমি এগুলোর ব্যাপারে সব আলোচনা করেছি। প্রথম ভিডিওটা দেখো, দ্বিতীয় ভিডিওটা দেখো, না, আমি তাহলে তুমি বুঝতে তৃতীয় পারবে। ভিডিও পর্যন্ত দেখছিলাম। আরেকটা বিষয় হচ্ছে বই কেনার বিষয়টা, যে আগে তো শুধু গাইডটাই কিনতাম, আহ, মানে যে 4টা সাবজেক্ট গাইড কিনে নিতাম, স্টাডি গাইড কিনতাম। এখন 8টা সাবজেক্টের গাইডটা নিব নাকি হচ্ছে বইগুলো নিব? আমি জানি না, এর আগে আপনি বলছেন কিনা, যদি আরেকটু কষ্ট করে বলতেন। এর আগে আমি বলেছি, তারপরে তুমি ওই 3টা ভিডিও ভালো করে দেখোনি। যাই হোক, টেনে টেনে দেখছো। আহ, এই হতে গাইড পারে। বই, গাইড বই যত যা আছে সবই কিনতে হবে। কারণ হলো ওই যে বললাম যে থার্ড ইয়ারটা হচ্ছে ম্যাচুরিটির সময়। এই সময়টাতে যদি তোমার হচ্ছে কি বলে ভিটামিন কম হয়ে যায়, তাহলে অনার্সটাতে কষ্ট হয়ে যাবে, ফোর্থ ইয়ার মাস্টার্সে কষ্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট যদি কখনো টিচার হও বা অন্য যা কিছু হতে যাও না কেন, যদি লিটারেচারে এটা ডিপেন্ড করতে হয়, তাহলে তুমি তখন মানে তোমার কি বলে পুষ্টিহীনতায় ভুগবা। তো থার্ড ইয়ারটাকে পুষ্টিহীনতার মানে এটা দূর করার হচ্ছে মোক্ষম সময়। তো এই জন্য থার্ড ইয়ারে যে যত মানে আমি যেটা বলবো যে যেগুলো বই তোমার দরকার, তুমি নিজে বুঝতে পারবা যে আচ্ছা এটা আমি সামারি পড়ে বা লেকচার শিট দেখে এগুলো পড়ে হচ্ছে না, তখন তোমাকে ওইটা বই কিনে নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমি বলেছি যে থার্ড ইয়ারে অনেক বাংলা বই পাওয়া যায়, বাংলা ট্রান্সলেশন পাওয়া যায়। ভলপনের বাংলা ট্রান্সলেশন আছে, ম্যাকবেথ, তারপর মার্চেন্ট অফ ভেনিস, সব কিছু বাংলা ট্রান্সলেশনের ছোট ছোট বই, একেবারে দেখা যাচ্ছে 60-70 টাকা করে দাম, চিলতে বই। এই বইগুলো তুমি পড়ে নিলে, ওই ট্রান্সলেশন পড়ে নিলে ওইটাই মাথার ভেতরে থাকলো, আর এই যে সামারি টামারি বিভিন্ন জায়গায় পড়তেছো এগুলো থাকলে ভালো রেজাল্ট করা যায়।
তবে থার্ড ইয়ারে যেটা হয় যে অন্য ইয়ারে যদি ওই যে বড় ভাই আপুরা বলেছে 2 মাস আগে করেছি, এটা সবার ক্ষেত্রে ঘটে না। হ্যাঁ, হতে পারে যে ওই বড় ভাই আপু সে তোমার চেয়ে হয়তো একটু পাওয়ারফুল ছিল, হয়তো ফ্রি হ্যান্ড রাইটিং বা অন্যান্য সবকিছু তার ওকে, এই জন্য সে 2 মাস পরে হয়েছে। হয় না যে একই জিনিস কেউ 2 মাস পরে হবে, কারো 6 মাস পড়তে হবে, কেউ আবার 12 মাস পরেও রেজাল্ট ভালো করতে পারে না। তো এইটা তুমি নিজে বুঝতে পারবা যে আচ্ছা আমি তো 2 মাস 3 মাস পড়লাম, আমার মনে হয় যে 2 মাস পরেই পরীক্ষার আগে আমি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবো। এইটা যখন তোমার ফ্রি হ্যান্ড রাইটিং আসবে, ওই জন্যই বললাম যে তোমার এই থার্ড ইয়ারে তোমার প্রথম 6 মাস পড়তে হবে, পড়ে তখন নিজের ভেতর কনফিডেন্স আসবে, নিজের ম্যাচুরিটি বাড়বে যে আচ্ছা আমার আর দরকার নেই, বা আমি এখন বাকিটা কোপ আপ করতে পারবো। এটা তোমার উপরে সবকিছু ডিপেন্ড করবে। আর বই কেনা না কেনা ওইটা ওই যে বললাম, যেমন আমি যেমন সব বই কিনতাম, কারণ কি ছিল আমার ইংরেজি বইগুলো কালেকশনে রাখতে ভালো লাগতো। ইনফ্যাক্ট আমি একটা বই কোনোদিন বিক্রিও করিনি। এখন এটার বেনিফিটটা আমি এখন পাচ্ছি। দেখো আমি কখনো তো জানতাম না যে আমি এভাবে ভিডিও তৈরি করবো, একটা সময় তোমাদেরকে এভাবে পড়াবো অনলাইনে, এটা আমি কোনোদিনই চিন্তা করিনি। কিন্তু 2017 সাল থেকে আমি আগে তো কোচিং টোচিং করিয়েছি, লিটারেচার পড়িয়েছি আমরা 2009, 10, 11 এই সালগুলোতে। কিন্তু এই 17 সালে এসে আমি মনে হলো যে আচ্ছা আমি কিছু ভিডিও বানাই, তো আমার কাছে যেহেতু যেহেতু আইটির সবকিছুই আমার জানা আছে, ভিডিও টিডিও বানানো, মার্কেটিং সবকিছুই, বইও আছে, তাহলে ভিডিও বানাই। তো এই বইগুলো যদি আমার কাছে না থাকতো তাহলে আমি বানাইতে পারতাম না। তো কখন বইগুলো কাজে লেগে যায় এটা তুমি নিজেও বলতে পারবা না। দেখা যাচ্ছে তুমি আর তোমার বাচ্চাকে পড়াইতে গেছো, বাচ্চার ওইখানে পড়াইতে গিয়ে একটা কবিতা যেটা তুমি অনার্স লাইফে পড়েছিলা, কিন্তু ওই বই যদি থাকে তখন তুমি ওই বইটা ওপেন করে তোমার বাচ্চাকে দেখাইতে পারবে, এই দেখ আমি পড়েছি, এই বইটাতে এই বলা হচ্ছে, তুই এটা 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 শিখে নে। তো এই জন্য এই বইগুলো রাখতে হয়। তোমরা হয়তো অনেকেই আমাদের গ্রুপগুলোতে বিজ্ঞাপন দাও যে বই বিক্রি হবে 1 সেট, এটা সেটা, যেটা আসলে উচিত না। আর বই সবগুলোই রাখা উচিত, অন্তত ইংলিশ ডিপার্টমেন্টে সব বই রাখা উচিত, এগুলো কাজে লাগে, কোনো না কোনো দিন কাজে লাগে। তো এই জন্য আমার সাজেশন হচ্ছে তুমি একটু ওয়েট করো, লেকচার শিটগুলো দেখো, পড়ো, আবার অন্যান্য যা কিছু আমি ইনফরমেশন শেয়ার করবো সেগুলো দেখো। দেখার পরে তোমার যদি মনে হয় যে না এটাকে আরও ক্লিয়ার করা দরকার, তাহলে বই কিনো, ট্রান্সলেশন কিনো, প্যারাফ্রেজ কিনো, আর গাইড তো কিনতেই হবে। 8টা পার্টের 8টারই গাইড কিনতে হবে। গাইড কেনার ক্ষেত্রে যার সামর্থ্য যেমন, আমি যদি কেউ যদি বলে যে না আমি একটাই গাইড কিনবো, তাহলে আমি বলবো ফ্রেন্ডসের গাইড কিনতে। যদি মনে হয় যে না আমি আরও গাইড কিনতে পারবো, তাহলে তুমি ওই যে লেকচার বা আরও যেগুলো আছে সেগুলোও কিনো। আর আমরা তো এখান থেকে সাপোর্ট দিবই, নোট তোমরা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ থেকে নোট টোট পেতেই থাকবে। তো এখন তো প্রচুর ইনফরমেশন, তো এই দিক দিয়ে কোনো সমস্যাই হবে না, তো অডিট হওয়ার কিছুই নাই আসলে। ওকে। আর আরেকটা জিনিস, একটা জিনিস মাথায় রেখো, আমাদের কিছু বড় ভাই আপুরা থাকবে, তুমি অবশ্যই সেই সমস্ত বড় ভাই আপুদেরকে ফলো করবে যারা হচ্ছে যাদের রেজাল্ট ভালো, যাদেরকে তোমার মনে হয়েছে না এটা ব্রিলিয়ান্ট, সেগুলো। এরকমটা যেন না হয় যে আপু ভাই বা যারা হচ্ছে ভয় দেখাবে এদেরকে ফলো করিও না কখনো। যেমন ধরো বললো আচ্ছা। যে ও ইংরেজি হিস্ট্রি তো খুবই কঠিন, এটাতে পাশ করাই যায় না, তার মানে ওই আপু ফেল করেছিল বা ওই বড় ভাই ফেল করেছিল। হ্যাঁ, কিংবা লিঙ্গুইস্টিক্স তো ওফ এটা তো একে সেরকম। হ্যাঁ, এমন হতে পারে ওই আপু পারেনি কিন্তু তুমি তোমার কাছে লিঙ্গুইস্টিক মজা লাগতেছে, সহজ লাগতেছে। তো এই জন্য কোনো সময়ের জন্যই কঠিন মানে নেগেটিভ কিছুকে ইয়ে দিবা না। সব সময়ের জন্য যে না এটা এটা করে, সবাই করেছে, আমাদের সিনিয়ররা করেছে, আমিও পারবো, আমি ভালোভাবে পারবো। ওরা যদি খুঁড়িয়ে খুঁড়িয়ে করে, আমি সচেতন যে এটা কঠিন, আমি এটাকে ভালোভাবে পারবো, এটা চিন্তা করো, তাহলেই হবে। আচ্ছা, বিথি কিছু বলবা? ওকে, তাহলে চলো আমরা এবার আমাদের পড়ায় ফিরে যাই। অডিট হওয়ার কিছু নেই, কয়েকদিন এমনি আমাদের লাইভ ক্লাস করে বুঝে ফেলবো অনেক কিছু। দেখো, ভলপন, কেউ বলে ভলপনি, ভলপনি এই জন্য বলে এই বানানটা ঠিক রাখার জন্য। নইলে দেখা হয় যে তোমরা এখানে কতজন আছো, এখানে ধরো 28 জন জয়েন করেছো, যখন ভলপন ভলপন করতে যাবো 28 জনের মধ্যে কমপক্ষে 5-7 জনের এই বানান ভুল হবে, আর বানান ভুল হলে 1 মার্ক একবারে চোখ বুঝে নাই হয়ে যাবে সাথে সাথে। তো এটা এটা একটু মাথায় রেখো যে বানান যেন ভুল না হয়। ভলপন এটা সঠিক উচ্চারণ। এছাড়া ভলপনি এটা বলে আমরা আমাদের বানানটাকে ঠিক রাখার জন্য, কারণ এই জিনিসটা জীবনে কোথাও কোনোদিন ইউজ করতে হবে না। হ্যাঁ, তাহলে কেন আমি ওই মানে যদি বানান ভুলের কনফিডেন্স যদি তোমার না থাকে যে আচ্ছা আমি বানান ভুল করতেও পারি, তখন কিন্তু ভলপনি উচ্চারণ করবা, এটা এটা একটা টেকনিক। এরকম অনেক কিছুই আছে যেগুলো আমরা বানান ভুল হওয়ার জন্য আমার ওই উচ্চারণটাকে খারাপ রাখি, যাতে বানানটা অন্তত ঠিক থাকে।
যেমন তোমরা একটা পাবা, এটা ফোর্থ ইয়ারে গেলে পাবা। কালকে ফোর্থ ইয়ারে একটা ছেলেপেলেকে আমি বলতেছিলাম যে ওয়েটিং ফর গডত নামে একটা রাইটিং আছে ইংলিশ লিটারেচারে। যতদিন যত পড়াশোনা করবা সবচেয়ে নিরস একটা রাইটিং, হ্যাঁ ওইটা ওয়েটিং ফর গডত। তো ওইটার আসল উচ্চারণ হচ্ছে গ্যাডো, হ্যাঁ, কিন্তু গ্যাডো বললে যদি বানান ভুল হয়ে যায়, এই জন্য গডত লেখা আছে, গডতই বলবো আমরা। তো এরকম নিজের কনফিডেন্সের উপরে ডিপেন্ড করবে। তো তোমরা এটা দেখো, একটা ড্রামা, এটা ভলপন, এটা রাইটার হচ্ছে বেঞ্জামিন জনসন, যার সংক্ষেপে বেন জনসন নামে পরিচিত। তুমি যত জায়গায় পাবা বেঞ্জামিন জনসন, সেটাই হচ্ছে বেন জনসন। তিনি এত এত সালে জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন। দেখো, ভলপন ইজ এ কমেডি প্লে, আচ্ছা, কমেডি প্লে বাই ইংলিশ প্লে রাইট বেন জনসন, ফার্স্ট প্রডিউসড ইন 1605 to 1606, drawing on elements of city comedy and beast fable। এই যে দুইটা টার্ম আমাদের জানতে হবে। ওই যে তুমি বলছিলে না যে কি কি পড়বো, এই যে এই টার্ম দুইটা আমাদের জানা থাকা লাগবে, ভবিষ্যতে যাতে আমি লেকচার দিতে পারি, ভবিষ্যতে যাতে অন্য কোনো রাইটিং এই টাইপের আসলে আমরা যেন বলতে পারি, সেজন্য এই দুটো টার্ম জানা থাকতে হবে। আর এটা বেসিকলি কমেডি, হাস্যরসাত্মক, কিন্তু এইটাকে আরো বেস্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে এইভাবে যে কমেডি অফ হিউমার। কমেডি অফ হিউমার এই রাইটিংটা। তো কমেডি অফ হিউমার মানে হচ্ছে যে ওই যে হাস্যরসাত্মক ওয়েতে এই নাটকের কাহিনীটাকে উপস্থাপন করা হয়েছে, এই জন্য কমেডি অফ হিউমার বলা হচ্ছে। তো এখানে বলতেছে ভলপন হচ্ছে কমেডি, এটা ইংলিশ রাইটার বেন জনসন লিখেছেন। এটা ফার্স্ট প্রডিউস করা হয় হচ্ছে বা লিখেন তিনি 1605 সাল থেকে 1606 সালের ভিতরে, এবং এখানে কিছু এলিমেন্ট ড্র করা হয়েছে, যেমন সিটি কমেডির এলিমেন্ট এবং আরেকটা হচ্ছে বিস্ট ফেবলের এলিমেন্ট। স্যার, হিউমার বানান মনে হয় একটু মানে না না, এটা হচ্ছে আমেরিকান, আমি লিখেছি এম ও এমও ইউআর, এটা হচ্ছে ব্রিটিশ, হ্যাঁ আমি লিখেছি আমেরিকান। ওকে, আচ্ছা, ওই যে ফেভারিট আর ফেভারিট একটা আছে না, ওই রকম কালার, হ্যাঁ ওই রকমটা করেছি, আমি আমেরিকানটা লিখেছি। তো দেখো এখন সিটি কমেডিটা কি। সিটি কমেডিটা অলসো নোন অ্যাজ সিটিজেন কমেডি। সিটি কমেডি মানে হচ্ছে শহরে ঘটনাগুলি সব শহরে ঘটবে, যে কমেডিটা সেটাই হচ্ছে সিটি কমেডি সাধারণ ভাষায়। তো এটাকে আরো যেটা বলা হয় সিটিজেন কমেডি। এটা হচ্ছে একটা জনরা অফ কমেডি ইন ইংলিশ আর্লি মডার্ন থিয়েটার, অর্থাৎ ইংলিশ লিটারেচারের শুরুর দিকে যে নাটকগুলি তৈরি হয়েছে সেটারই একটা জনরা বলতে পারো সিটি কমেডি। এবার আসো বিস্ট ফেবল। বিস্ট ফেবল হচ্ছে an animal tale or beast fable generally consists of a short story or poem in which animal talks। তোমরা ওই যে ইয়েতে পড়েছিলে না, সেকেন্ড ইয়ারে হিস্ট্রিতে পড়েছিলে না, নান প্রিস্ট টেল, ওই যে চসারের রাইটিং ক্যান্টারবারি টেলস, এর ভেতরে আবার নান প্রিস্ট টেল পড়েছিলা। ওই নান প্রিস্ট টেলে দেখবে একটা মোরগ মুরগির একটা কাহিনী রয়েছে, এটা তোমরা মাস্টার্সে উঠলে পাবা, হ্যাঁ মাস্টার্সে উঠলে নান প্রিস্ট টেল তোমাদেরকে পড়তে হবে। তো ওইখানে এই বেস্ট ফেবল সম্পর্কে তোমরা জানতে পারবা, এবং সেটা এখান থেকে এই বেস্ট ফেবলের আইডিয়াটা যাচ্ছে যে বেস্ট ফেবলের ভেতরে যেটা হয়, এখানকার যে ক্যারেক্টারগুলো হয় সেই ক্যারেক্টারগুলোর কিছু অ্যানিমেলদের নাম থাকে। যেমন এই যে এখানে ক্যারেক্টার হচ্ছে ভলপন নামে একটা ক্যারেক্টার পাবো, তা সে হচ্ছে মূলত একটা ফক্স, একটা শেয়াল, কিন্তু সে মানুষ, সে কিন্তু তার শেয়ালের মতো কানিং, সে মানে ধূর্ত, এই জন্য তাকে বলা হচ্ছে সে একজন শেয়াল। তো এটা আমরা নিচে আরো জানবো। তো বেস্ট ফেবল হচ্ছে একটা অ্যানিমেল টেল, একটা পশু প্রাণীদের একটা গল্প অথবা বেস্ট ফেবল। জেনারেলি কনসিস্ট করা হয়, এটা মূলত একটা শর্ট স্টোরি হয়ে থাকে অথবা একটা কবিতা হয়ে থাকে, এবং এইখানে প্রাণীরা কথা বলে। তোমরা ইউটিউব ঘাটলে অনেক এরকম কার্টুন দেখতে পারবা যেখানে প্রাণীরা কথা বলতেছে, প্রাণীরা বিভিন্ন স্টেপ নিচ্ছে, ওইগুলো হচ্ছে বেস্ট ফেবল। দে মে এক্সিবিট আদার anthropomorphic qualities as well as such as living in a human like society। আচ্ছা, তারা এক্সিবিট করে, সেটা হচ্ছে প্রদর্শন করে কিছু অ্যানথ্রোপোমরফিক কোয়ালিটি, মানে হচ্ছে নৃতাত্ত্বিক কিছু কোয়ালিটি তারা শো করে, এবং such as living in human like society, মানে তারা কিছু এমন কিছু কোয়ালিটি শো করবে যেন তারা মানুষের সোসাইটিতে তারা বসবাস করতেছে, এবং মানুষের অনেক গুণাবলী তাদের ভেতরে অর্পণ করা হবে, মানে রাইটাররা অর্পণ করে থাকে যে এটা মানুষের মতো আচরণ করতেছে।
ইট ইজ আ ট্র্যাডিশনাল ফর্ম অফ অ্যালিগোরিক্যাল রাইটিং। এটা হচ্ছে অ্যালিগোরিক্যাল রাইটিংয়ের একটা ট্র্যাডিশনাল ফর্ম, প্রথাগত একটা আকার আকৃতি বা শেপ। অ্যালিগোরিক্যাল রাইটিং বলতে কি, যেটা হচ্ছে রূপক রাইটিং সেগুলো। অ্যালিগোরিক্যাল পোয়েম মানে হচ্ছে রূপক কবিতা, অ্যালিগোরিক্যাল মানে হচ্ছে রূপক। তোমরা যে পরে পাবা, আমি পড়াবো হচ্ছে তোমাদের ফেরি কুইন নামে একটা রাইটিং, ওইটা একটা অ্যালিগোরিক্যাল রাইটিং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বিস্ট ফেবল। বিস্ট ফেবলের একটাই কথা, সেটা হচ্ছে এখানকার ক্যারেক্টারগুলো প্রাণীদের সাদৃশ্য হবে, প্রাণীদের যে কোয়ালিটি সেগুলো এদের ভেতরে থাকবে, বা এখানে যদি হিউম্যান ক্যারেক্টার ইউজ করা হয় তাহলে তাদের ভেতরে প্রাণীদের কোয়ালিটিগুলো থাকবে। এ মার্সিলেস স্যাটায়ার অফ গ্রিড অ্যান্ড লাস্ট, ইট রিমেইনস জনসনস মোস্ট পারফর্মড প্লে অ্যান্ড ইট ইজ র্যাঙ্কড অ্যামং দ্য ফাইনেস্ট জ্যাকোবিয়ান ইরা কমেডিজ। এইটার ভেতরে এই যে রাইটিংটা আমাদের ভলপন, এটার ভেতরে একটা দয়ামায়াহীন স্যাটায়ার রয়েছে। স্যাটায়ার তো জানো আশা করি, উপহাস করা, নিন্দা করা, রিভিউ করা। এইটা কাকে স্যাটায়ার করা হয়েছে? গ্রিড অর্থাৎ লোভ, লোভ এবং লালসা। লালসা বলতে ফিজিক্যাল অ্যাট্রাকশন যেটা আর কি। তো বলা হচ্ছে যে এই গ্রিড এবং লাস্ট, এই দুইটাকে একেবারে দয়ামায়াহীনভাবে স্যাটায়ার করা হয়েছে এখানে, এবং এর কারণে ইট রিমেইনস জনসনস মোস্ট পারফর্মড প্লে। এটা হচ্ছে জনসনের সবচেয়ে বেশি পারফর্ম করা একটা নাটক, মানে স্টেজে পারফর্ম করা, অ্যান্ড ইট ইজ র্যাঙ্কড অ্যামং দ্য ফাইনেস্ট জ্যাকোবিয়ান ইরা কমেডিজ। এবং এই ভলপন রাইটিংটা জ্যাকোবিয়ান কমেডির, জ্যাকোবিয়ান যুগের যে কমেডিগুলো হয়েছে তাদের ভেতরে র্যাঙ্কডের ওপরের দিকে আছে, ফাইনেস্ট, সবচেয়ে ভালোটা। তাহলে এটা আমরা একটা ইন্ট্রোডাকশন জানলাম, এখান থেকে যে সিটি কমেডি কি, বিস্ট ফেবল কি, এগুলো আমরা জানলাম। তারপরে এখানকার এই যে কি করা হয়েছে এটা আমরা নিচে জানবো আরো। দেখো এখানকার থিমগুলো কি? দ্য প্রমিনেন্ট থিমস অফ ভলপন আর অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি। অর্থাৎ আমরা অনেক সময় দেখি না, একটা জিনিস দেখা যায় কিন্তু আসলে ওইটা না। তোমাকে এসে কেউ বলতেছে, ও তোমার তুমি হচ্ছে খুবই ভালো মেয়ে, তারপরেও তোমার সংসারে এত খারাপ, তোমার হাজবেন্ড তোমাকে এত অত্যাচার করে, তোমার শাশুড়ি তোমাকে এটা করে না, এটা দেয় না, এই করে না। আসলে কি সে তোমার ভালো করতেছে? ভালো না। তোমার মনে হবে যে আরে তোমার বন্ধু, কিন্তু সে কিন্তু বন্ধু না। তো ব্যাপারটা হবে, এখানে আমরা অনেক ক্যারেক্টার পাবো এরকম, হ্যাঁ, যে অ্যাপিয়ারেন্স, তাদের উপস্থিতি হবে একটা নিয়ে, কিন্তু তাদের ভেতরে থাকবে আরেক কথা, মানে রিয়েলিটিটা অন্যরকম। মানি অ্যান্ড কমার্স, এখানে ব্যবসা এবং টাকা পয়সার যে বিষয়টা সেটা থাকবে, মানি অ্যান্ড কমার্স এখানে থাকবে। এরপর গ্রিড অ্যান্ড কারাপশন, এখানে লোভ এবং একই সঙ্গে দুর্নীতি, এটা থাকবে। তারপরে এখানে জেন্ডার রোলস অ্যান্ড উইমেন, এখানে যে জেন্ডারগুলো আছে, ছেলে মেয়ে, তাদের যে বিভিন্ন ভূমিকা, সেটা আবার মেয়েদের ভূমিকাটাও আমরা দেখতে পাবো। অ্যানিমালাইজেশন, অর্থাৎ মানুষদেরকেই প্রাণীতে পরিণত করা আর কি, মানে প্রাণীর গুণাবলী মানুষের ভেতরে দেয়া, সেটা আমরা দেখতে পাবো। এখানে প্যারাসিটিজম, প্যারাসিটিজম মানে হচ্ছে ওই যে প্যারাসাইট আছে না, প্যারাসাইট মানে কি? পরজীবী। ধরো একটা ওই যে গরুর গায়ে কিছু পোকা হয় না, ওইটা হচ্ছে এক ধরনের প্যারাসাইট। বা একটা গাছের ওপরে আরো কিছু গাছ জন্মে অনেক সময়, এটা হচ্ছে প্যারাসাইট। ঠিক তেমনি যখন তোমার ইনকামের ওপরে অন্য কোনো ব্যক্তি ডিপেন্ড করতেছে, সে তোমার থেকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ার চেষ্টা করতেছে, এটাই হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট কিন্তু এরকম না যে বাবার সম্পত্তি ছেলে খাচ্ছে, এটা প্যারাসাইট না, কিন্তু এটা অধিকার তার। কিন্তু বাবার সম্পত্তি যদি দেখা যাচ্ছে যে অন্য গ্রামের অন্য কোনো বা শহরের অন্য কোনো লোক তাকে ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা নিয়ে খাচ্ছে, এটা হচ্ছে প্যারাসিটিজম আর কি। এরপরে আছে মেটাথেট্রিক্যালিটি। মেটাথেট্রিক্যালিটির মানে হচ্ছে এটা, দাঁড়াও এটা আমি একটু দেখে আসি, এটার মানেটা কি। মেটা থিয়েটার, এটা হচ্ছে ডেসক্রাইব দ্য অ্যাসপেক্টস অফ এ প্লে দ্যাট ড্রজ অ্যাটেনশন টু ইটস নেচার অ্যাজ ড্রামা অ্যান্ড থিয়েটার। এটা হলো ক্লোজলি রিলেটেড টু মেটা ড্রামা। এটা হচ্ছে মেটা ড্রামার সাথে রিলেটেড। ডেসক্রাইব দ্য অ্যাসপেক্টস অফ এ প্লে দ্যাট ড্রজ অ্যাটেনশন টু নেচার, মার্ক এ চেঞ্জ অফ ট্রান্সফরমেশন। মেটা মানে হচ্ছে একটা ট্রান্সফরমেশন। আচ্ছা, আমাদের এত এটা না জানলেও চলবে, এটা খুঁজতে গেলে সময় লাগবে, এটা থাক আর কি। এবার আসো ভেঞ্জিয়েন্স, মানে প্রতিশোধ। হ্যাঁ, ভেঞ্জিয়েন্স মানে প্রতিশোধ। এরপর ডিসিপশন, এখানে আমরা পাবো, প্রতারণা পাবো। এরপর নলেজ অ্যান্ড ইগনোরেন্স, হ্যাঁ, অনেক কিছুই আছে, লুকাছাপা, হাইড অ্যান্ড সিকের বিষয় আছে এখানে।
এইগুলো আমরা এইটার ভেতরে পাবো। আচ্ছা, তো এই এতগুলো থিম এই রাইটিং এর ভেতরে রয়েছে। আমরা এতগুলো বিষয় এই রাইটিং এর ভেতরে আমরা রাইটিংটাকে যে পর্যালোচনা করি এতগুলো জিনিস পাবো। দেখো এবার এই রাইটিং এর টোন অ্যান্ড ইমোশন এগুলো কি, মোড, ইমোশন। তো জনসনস টোন ইজ স্যাটিরিক্যাল অ্যান্ড আইরনিক। এই রাইটিং এর জনসনের যে টোন সেটা হচ্ছে স্যাটিরিক্যাল এবং আইরনিক। আচ্ছা, এখানে এই দুইটা নাই, স্যাটিরিক্যাল এবং আইরনিক তিনি এখানে। দ্য পারপাস অফ ভলপন ইজ টু টিচ লেসন্স অ্যাবাউট গ্রিড। এখানে এই ভলপনের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে লোভী হওয়ার এবং লোভী মানুষের যে ফলাফল, লোভী হওয়ার যে ফলাফল সেইটা ব্যাপারে শিক্ষা দেয়া। মানে একজন মানুষ লোভী হলে, লোভ তো একটা পাপ, বড় পাপ। তো এই বড় পাপের তোমরা ওই যে পড়েছিল না, ডক্টর ফস্টাস তোমাদেরকে মনে হয় পড়িয়েছি আমি শুরুর দিনেই। তো ডক্টর ফস্টাস তোমরা পড়েছিলে না 6টা না 7টা সবচেয়ে বড় বড় পাপ, তার মধ্যে একটা হচ্ছে এই গ্রিড ছিল। তো এই গ্রিডের ফলে মানুষের যে ক্ষতি হয় সেই বিষয়টা নিয়েই এখানে একটা শিক্ষা দেওয়া হয়েছে। ইটস ওপেনিং সলিলোকি সেটস দ্য মোরাল টোন অফ দ্য প্লে। এটার শুরুতে একটা সলিলোকি রয়েছে। সলিলোকি কি? নিজে নিজে কথা বলা, ক্যারেক্টারগুলো নিজে নিজেই কথা বলে নিজের সাথে। যেটা ওই যে আমরা আধুনিক বাংলা সিনেমা টিনা বা যে কোনো সিনেমাতে আমরা দেখি না যে, বা ইনফ্যাক্ট তোমরা যারা স্টার জালসা বা বিভিন্ন ইয়েটিয়ে দেখো, দেখবা যে ওই জায়গাগুলোতে ক্যারেক্টারগুলো নিজে নিজের সাথে কথা বলে। তো এটাই হচ্ছে সলিলোকি। ভলপন ইজ এ স্যাভেজ স্যাটায়ার অন হিউম্যান অ্যাভারাইজ ফর গোল্ড অ্যান্ড গ্রিড ফর ওয়েলথ। ভলপন হচ্ছে একটা বর্বর টাইপের একটা স্যাটায়ার, মানে চরম আলটিমেট লেভেলের একটা স্যাটায়ার, যেটা মূলত মানুষের স্বর্ণের প্রতি তার যে লোভ এবং সম্পদের প্রতি তার যে লোভ সেইটাকে স্যাটায়ার করা হয়েছে। ইটস এ ফোর্সফুল প্লে অ্যান্ড প্রেজেন্টস এ ভিশন অফ লাইফ। এইটা খুবই শক্তিশালী একটা নাটক এবং এটা জীবনের যে উদ্দেশ্য, জীবনের যে দর্শন সেটাকে প্রেজেন্ট করেছে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না যে ভাত খাবে না, মানে বা অনেক নেসেসারি খরচ যেগুলো সংসারে সেগুলো করবে না, কিন্তু প্রতি বছর ঠিকই জমি কিনে। তোমরা যারা গ্রামে থাকো এরকম দেখবা, তোমাদের এলাকায় এরকম 2-4 জন আছেই। শহরে যারা থাকো দেখবা প্রতি বছর এটা এটা সেটা করতেছে, এরকম আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু তার ফ্যামিলিতে অনেক অভাব টভাব এটা ওটা লেগে আছে। তো ব্যাপারটা এরকম যে এই যে জীবনের যে দর্শন, সেই দর্শনটা এটা এই রাইটিংটা প্রেজেন্ট করেছে, যে এখানে অনেক প্রবলেম সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তারপরে ওই স্বর্ণের প্রতি তাদের যে লোভ বা আরেকজনকে পাওয়ার প্রতি যে লোভ সেটা এখানে দেখতে পাবো আমরা। দেখো এখানকার ক্যারেক্টারগুলো আমরা আলোচনা করি। কারেক্ট ক্যারেক্টার হচ্ছে ভলপন। ভলপন এই নাটকের প্রধান কারেক্ট ক্যারেক্টার হচ্ছে ভলপন। আমরা ডক্টর ফস্টাসে যেমন ডক্টর ফস্টাস দেখেছি, ম্যাকবেথে যেমন ম্যাকবেথ দেখেছি, ঠিক এইখানে ভলপন হচ্ছে এখানকার প্রধান ক্যারেক্টার। ভলপনের যে কোয়ালিটি সেটা হচ্ছে স্লাই ফক্স, মানে খুবই চালাক চতুর একটা ফক্স যেন সে। আমরা জানি কি ফক্স হচ্ছে বা শেয়াল যেটা, সেটা অনেক চালাক না? তো একে আমরা দেখতে পাবো খুব চালাক, এবং তার কিছু বৈশিষ্ট্য যে এ গ্রিডি অ্যান্ড রিচ চাইল্ডলেস ভেনিসিয়ান ম্যাগনিফিকো। বলা হচ্ছে যে সে একজন লোভী এবং ধনী কিন্তু চাইল্ডলেস ভেনিসিয়ান ম্যাগনিফিকো, মানে ইটালির ভেনিস যে নগরী সেই নগরীর সে সিটিজেন, এবং সে হচ্ছে ম্যাগনিফিকো। ম্যাগনিফিকো বলে ওই ম্যাগনিফিসেন্ট ব্যক্তি আর কি, পার্সন। মস্কা নামে একটা ক্যারেক্টার পাবো। সেই মস্কাটা হচ্ছে, এই মস্কার নাম হচ্ছে এখানে দ্য ফ্লাই। মস্কাই হচ্ছে রিয়েল প্যারাসাইট, মানে ফ্লাই এই ভলপনির উপরে সে ডিপেন্ড করে, বলতে পারো যে ভলপনির চামচা আর কি। তো এই মস্কা সে হচ্ছে তার সার্ভেন্ট। ভলটোর নামে একজন পাবো, সে হচ্ছে সত্যিকার অর্থে সে ভালচার, মানে শকুন। তো ভালচার সে মূলত একজন লয়ার এই নাটকে। কর্ভাসিও নামে আরেকটা ক্যারেক্টার পাবো, সে হচ্ছে দ্য র্যাভেন। র্যাভেন মানে দ্বারকাক। হ্যাঁ, এই দ্বারকাক আমরা পাবো, মানে দ্বারকাকের কোয়ালিটি তার ভিতরে রয়েছে। এবং একজন অ্যাভারিসিয়াস ওল্ড মাইজার, সে একজন কি বলে লোভী কিন্তু বুড়ো একজন কৃপণ লোক। লোভী, বুড়ো এবং কৃপণ লোক এই কর্বাসিও। বোনারিও নামে আরেকজন, সে হচ্ছে কর্বাসিওর ছেলে। এই বোনারিও হচ্ছে কর্বাসিওর ছেলে। এ ভালো ক্যারেক্টার। হ্যাঁ, এই বোনারিও এর একটা ভালো ক্যারেক্টার। করভিনো হচ্ছে দ্য ক্যারিয়ন ক্রো, মানে এটা হচ্ছে এক ধরনের কাক। হ্যাঁ, করভিনো এটাও খারাপ ক্যারেক্টার, এবং সে হচ্ছে একজন মার্চান্ট, একজন ব্যবসায়ী। শিলিয়া হচ্ছে করভিনোর ওয়াইফ। এই যে করভিনো,
এই করভিনোর ওয়াইফ হচ্ছে শিলিয়া। এই শিলিয়াটা হচ্ছে ভালো মেয়ে, ভালো মেয়ে, কিন্তু এই যে বাজে লোকের পাল্লায় পড়েছে আর কি সে, এবং তার ওয়াইফ হচ্ছে এই শিলিয়া। স্যার প্রলিফিক উডবি, এটা একটা ক্যারেক্টারের নাম। স্যার প্রলিফিক উডবি এটা একটা ক্যারেক্টার। রেডিকিউলাস ইংলিশম্যান, এ হচ্ছে একটা হাস্যকর ইংলিশম্যান, মানে বয়স্ক, মোটামুটি মধ্যবয়স্ক একজন মানুষ, তাকে স্যার বলে আর কি সম্বোধন করা হচ্ছে। লেডি উডবি দ্য প্যারট, লেডি উডবি হচ্ছে একটা প্যারটের বৈশিষ্ট্য রয়েছে তার ভেতরে, তোতা পাখি বা যেটাই বলো না কেন, সেই প্যারট সে, মানে ভর ভর করে সে কথা বলতে থাকে, একটা গ্যারোলাস মহিলা আর কি। ইংলিশ লেডি ওয়াইফ অফ স্যার পলিটিক উডবি, এবং স্যার পলিটিক উডবির ওয়াইফ এবং একই সঙ্গে ইংলিশ লেডি। পেরিগ্রিন, পেরিগ্রিন হচ্ছে একটা পিলগ্রিম, পিলগ্রিম মানে তীর্থযাত্রী। পেরিগ্রিন এটা একটা ক্যারেক্টার, সে একজন তীর্থযাত্রী। এবং অ্যানাদার মোর সফিস্টিকেটেড ইংলিশ ট্রাভেলার, সে হচ্ছে আরেকজন, এবং এই পলিটিক উডবির চাইতে আরও বেশি অভিজাতীয় একটা লোক, সম্ভ্রান্ত একজন মানুষ, এবং ইংলিশ ট্রাভেলার, সে একজন ট্রাভেলার, সে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ায়। ন্যানো নামে একটা ক্যারেক্টার পাবা, সে হচ্ছে এ ডোয়ার্ফ। ডোয়ার্ফ হচ্ছে তোমার বামন, মানে খাটো খাটো খুটো লোক আর কি, সেটাকে বলা হয় ডোয়ার্ফ। এই ডোয়ার্ফের ক্যারেক্টার তোমরা ইয়েতেও পাবা, যখন ওই যে ফেরি কুইন পড়াবো, এখানেও একটা ডোয়ার্ফের ক্যারেক্টার পাবা। তো ন্যানো, সে হচ্ছে ন্যানো টাইপ, মানে তার টাইপটাই হচ্ছে ন্যানো, ছোট, এবং সে হচ্ছে ভলপনের কম্পেনিয়ন, তার সঙ্গী সাথী, তার সাথেই সবসময় থাকে। আমরা ওই যে ইয়ে দেখি না, যে ভিলেনদের সাথে সবসময়ের জন্য কিছু ক্যারেক্টার সবসময় থাকে, কিছু মেয়ে বা কিছু ছেলে থাকে যারা সবসময় তাকে তেল মেরে চলে, তো এই ডোয়ার্ফ এরা হচ্ছে সেই টাইপের। অ্যান্ড্রোজিনো, হ্যাঁ অ্যান্ড্রোজিনো এটাও একটা ক্যারেক্টার, এটাকে কোথাও কোথাও পাবো অ্যান্ড্রোজিনি, অ্যান্ড্রোজিনো বা অ্যান্ড্রোজিনি। এটা হচ্ছে একটা হারম্যাফ্রোদিটি। হ্যাঁ, হারম্যাফ্রোদিটি হচ্ছে, হারম্যাফ্রোদিটি মানে হচ্ছে তোমার হিজড়া, এটা একটা হিজড়া। কম্প্যানিয়ন অফ ভলপন, সে হচ্ছে ভলপনের সঙ্গী এও। এরপরে ক্যাস্ট্রন নামে আরেকটা ক্যারেক্টার পাবে, এটা হচ্ছে ইউনেক। ইউনেক মানে হচ্ছে হিজড়া, তো এটা হচ্ছে ভলপনের একজন সঙ্গী। এরপরে আমরা পাবো হচ্ছে দ্য অ্যাভোক্যাটরি। হ্যাঁ, অ্যাভোক্যাটরি নামে একটা ক্যারেক্টার, সে হচ্ছে জাজ অফ ভেনিস, ভেনিসের বিচারক, ভেনিস নগরীর বিচারক। এবং তোমরা অবাক হয়ে যাবা যে প্রত্যেকটা ক্যারেক্টারই খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওই যে অনেক সময় দেখি না যে 10টা 5টা ক্যারেক্টার গুরুত্বপূর্ণ, বাকিগুলো মাইনর ক্যারেক্টার, কিন্তু এখানে প্রত্যেকটা ক্যারেক্টার রোল প্লে করে এবং ইম্পর্টেন্ট রোল প্লে করে। স্যার মানে হচ্ছে এই 5টা গল্পে যতগুলো ক্যারেক্টার, এদের নাম মনে রাখাটাই মুশকিল। এটা মনে হয়ে যাবে, ওই যে বললাম যে তোমাদের 4-5-6 মাস যাওয়ার পরে দেখবে একদিন পড়তেছো সব মনে থেকে গেছে। এই জন্য অরিড হওয়ার কিছু নাই, অরিড হইও না। তোমরা স্টোরিগুলো পড়ো, মাঝে মাঝে একটু করে খুলে খুলে দেখবা, পড়বা স্টোরিগুলো, তাহলে দেখবা মনে থেকে গেছে। আর আরেকটা জিনিস, সব ক্যারেক্টার যে মনে রাখতেও হবে এরকম না, ভুলে গেলেও সমস্যা নাই। সব প্রশ্নে সব ক্যারেক্টার তো নাই, সব ক্যারেক্টার আলোচনা করতে হয় না, লাগবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ক্যারেক্টার নিয়ে আলোচনা। ক্যারেক্টার নিয়ে আরো অনেক আলোচনা করা যেতে পারতো, তবে ওগুলো আমরা ব্রড প্রশ্ন যখন করবো তখন এরকমটা আসবে যে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ ভলপনি, তারপরে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মস্কা, এরকম অনেক আসবে আর কি। তো এই পর্যন্ত আমরা এখান থেকে জানি, এবং এরপরে সামারি টামারি এগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে নিও। আমরা এবার পড়বো হচ্ছে তোমাদেরকে, দেখো এটা আমরা ইন্ট্রোডাকশনটা পড়লাম, আমি এবার পড়বো তোমাদেরকে নিয়ে এইখান থেকে ব্রিফ সামারি অফ ভলপন, এখান থেকে পড়ার উদ্দেশ্য। এবং এটা পড়তে আমাদের হয়তো 2-3টা ক্লাস লাগবে, 3টা ক্লাস লাগবে। আজকেরটা তো গেলই, আমি ভাবছিলাম যে আজকে অনেকখানি পড়ে ফেলবো, এরপরে আর 2 দিন পড়লেই হয়ে যাবে, কিন্তু এটাকে আমাদের থরলি বুঝতে হবে। দেখো এটাও তো গুরুত্বপূর্ণ না, হ্যাঁ আমাদের গুরুত্বপূর্ণ এইখান থেকে। এবং এখানে মজার বিষয় হচ্ছে, আমি যখন পড়েছিলাম সেই 8 সালের দিকে, তখন আমি এখান থেকে 8 সাল না 7 সাল, 7-8-এর দিকে আর কি, তখন আমি এই যে আমার মতো করে আমি যখন যে ইংলিশগুলো জানতাম না সেগুলো আমি এখানে লিখে নিয়েছিলাম, এবং এটা তোমাদেরকেও পড়তে হেল্প করবে। এই যে, তো দেখো এই নাটকের শুরুতে একটা প্রোলগ আছে,
আমরা জানি যে অনেক নাটকে প্রলোগ থাকে। প্রলোগ কি এগুলো আমরা জানবো, এই যে সামনে যখন পোয়েটিক্স পড়াবো তখন আমি তোমাদেরকে বলতে পারবো এগুলো। প্রলোগ মানে এক কথায় এখানে মুখবন্ধ, অর্থাৎ একটা রাইটার আগেকার অনেক রাইটিং এর ক্ষেত্রে তোমরা যখন প্যারাডাইস লস্ট পড়বা ওখানেও দেখবা প্রলোগ আছে, মানে কোনো একটা রাইটিং লেখার আগে ওই রাইটিংটা সম্পর্কে একটু বর্ণনা দিয়ে থাকেন আমাদের রাইটাররা, বা মানে এটা ক্রিটিকদেরকে হেল্প করে বা রিডারদেরকে হেল্প করে। তো এটাই হচ্ছে সেটা একটা সূচনা বলতে পারো। দেখো, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন টু দ্য প্লে, এটা হচ্ছে এই নাটকের ইন্ট্রোডাকশন। ওয়ান অফ দ্য অ্যাক্টরস কামস টু দ্য স্টেজ অ্যান্ড আটার দিস লাইনস, একটা অ্যাক্টর এই স্টেজের উপরে আসে এবং এই লাইনগুলো বলে। ইটস রিয়েলি দ্য অথর্স অ্যাড্রেস টু দ্য অডিয়েন্স, এটা মূলত অথর অডিয়েন্সকে অ্যাড্রেস করতেছে, অ্যাড্রেস করে কথাগুলো বলতেছে। হিয়ার জনসন ডিফাইন্স দ্য এইম অফ গুড ড্রামাস, এখানে জনসন মূলত ভালো ড্রামার যে সংজ্ঞা বা যে লক্ষ্য সেটাকে তিনি জানিয়েছেন আমাদেরকে আর কি। ইট ইজ টু কম্বাইন এন্টারটেইনমেন্ট উইথ এডিফিকেশন, এইটাতে মূলত এন্টারটেইনমেন্ট রয়েছে সংশোধনের সাথে আর কি। সংশোধন বলতে এখানে এটা যেহেতু একটা অ্যালিগরিক্যাল রাইটিং, সমাজের কিছু মানুষদেরকে এখানে স্যাটায়ার করা হয়েছে, সুতরাং এখানে একই সঙ্গে এন্টারটেইনমেন্ট করা হয়েছে, এন্টারটেইন করা হয়েছে, পাশাপাশি যাদেরকে আর কি স্যাটায়ার করা হয়েছে তারা তো বুঝেই ফেলেছে, তো তাদেরকে সংশোধনের একটা সুযোগ করে দেওয়া হয়েছে। তো এডিফিকেশন হচ্ছে সংশোধন করা। হি অলসো ডিফেন্ডস হিমসেলফ এগেনিস্ট হিজ ক্রিটিক্স হু ডিউবড হিম এ স্লো রাইটার, এবং একই সঙ্গে ডক্টর জনসন এর কিছু ক্রিটিক ছিল, তার কিছু রাইটিং এর সমালোচনা ছিল যে তিনি হচ্ছে একটা মানে স্লো রাইটার, এবং স্লো রাইটিং এর একটা খেতাব দেওয়া ছিল তাকে। তো তিনি যে লেখাগুলো লিখেন এগুলো মন্থর টাইপের, এগুলো পড়তে গেলে অতটা গতিশীল, গতি পাওয়া যায় না, এইরকমের একটা ইয়ে ছিল। তো এই রাইটিংটার মাধ্যমে তিনি মূলত এটারও একটা অ্যান্সার দিয়েছেন। However, he says he has completed this play within the span of 5 weeks without any assistance from anyone else. যাই হোক, তিনি এখানে বলেছেন যে তিনি এই নাটকটা শেষ করেছেন মাত্র 5 সপ্তাহে এবং তিনি কারো কোনো সাহায্য ছাড়াই এটা করেছেন। He doesn't indulge in any cheap gimmicks. Still, the spectators are likely to go home completely refreshed. বলতেছেন যে তিনি এইখানে কোনো রকমের সস্তা প্রলোভন বা ছলনা করেননি, মানে আমাদেরকে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য যে তিনি কোনো রকমের সস্তা এপিসোড তৈরি করবেন বা লিখবেন, ঘটনা লিখবেন, এরকমটা তিনি করেননি। কিন্তু তারপরেও আমাদের স্পেকটাটর যারা, দর্শকরা যারা, মানে এটা তো আগে স্টেজে পারফর্ম হয়েছে, তো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারপরেও এখানের দর্শকরা একেবারে খালি হাতে বাড়ি ফিরবে না, বরং তারা রিফ্রেশড হয়ে বাড়ি ফিরবে, মানে তারা আনন্দ নিয়ে বাড়ি ফিরবে আর কি। তো এটা একটা সূচনা বলা হলো। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্ট 1 সিন 1 দিয়ে শুরু হচ্ছে। দেখো, আমরা আজকে আরো 15 মিনিট আছে তোমাদের, তো এই 15 মিনিট আমরা যতটা পড়তে পারি। দ্য প্লে বিগিনস উইথ ভলপনস অ্যাডোরেশন অফ গোল্ড, এই নাটকটা শুরু হচ্ছে যেখানে ভলপন তার সংগ্রহে থাকা কিছু স্বর্ণ রয়েছে, সেই স্বর্ণকেই সে অ্যাডোরেশন করতেছে, মানে সেগুলোর প্রশংসা করতেছে বা সেগুলোকে যেন ভক্তি শ্রদ্ধা করতেছে। কেমন ভাবে? হিজ সেইন্ট, এই গোল্ডকেই সে তার সেইন্ট ভাবে, সে তার কি বলে ধর্মগুরু বা সন্ন্যাসী টাইপের এরকমটা ভাবে। অনেক সময় হয় না যে আমরা পীর ফকিরদেরকে কাছে গিয়ে অনেক মান্যত টানত করি বা তার কাছে গিয়ে অনেক কিছু চাই, তো এই গোল্ডের সাথে আমাদের এই ভলপন কথা বলতেছে এবং গোল্ডকে সে অনেক প্রশংসা করতেছে গোল্ডের। মস্কা অলসো ইজ প্রেজেন্ট, এবং এইখানে মস্কা তার যে প্যারাসাইট সে উপস্থিত ছিল। হি লুকস অ্যাট হিজ হর্ড অফ গোল্ড, জুয়েলস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস অ্যান্ড সেইজ গোল্ড ইজ অর্দিয়ার দেন এনি আদার ভার্চু ম্যান ক্যান থিঙ্ক অফ। সে এই যে আমাদের মস্কা, সে এই ভলপনের যে গোল্ড সেটার দিকে সে তাকিয়েছিল, জুয়েলারি যেগুলো ছিল সেগুলোর দিকে তাকিয়েছিল, বা অন্যান্য রত্ন যা কিছু ছিল সেগুলোর দিকে, এবং অন্যান্য আরও যে ভ্যালুয়েবল জিনিসপাতি ছিল সেগুলোর দিকে সে তাকিয়েছিল, দেখছিল আর কি। এবং সে বলতেছিল যে এই গোল্ড হচ্ছে যে কোনো ভার্চুয়াস ব্যক্তির চাইতেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক যোগ্য জিনিস। ইট গিভস পাওয়ার টু ম্যান, স্বর্ণ মানুষকে শক্তি দেয়। হি কলস গোল্ড হিজ সেইন্ট, এবং ভলপন সে বলে, আচ্ছা এখানে হি বলতে এই ভলপন মস্কার পরে ইউজ করেছে, তো তাই আমি বলতেছিলাম যে হি বলতে মস্কা।
এখানে মূলত ভলপন হি কলস গোল্ড হিজ সেইন্ট, এবং সে গোল্ডকে তার বলতে পারো হচ্ছে সেইন্ট ভাবতেছে, আমরা যে বলতে পারি যে তার পীর ফকির আর কি ভাবতেছে। One who can acquire gold shall be considered able, valiant and wise. বলছে যে ব্যক্তি গোল্ড অর্জন করবে তাকে ধরে নেওয়া যায় যে সে একজন সামর্থ্যবান, সে একজন সাহসী লোক এবং একজন জ্ঞানী লোক। এটা কিন্তু আসলেও তাই। আসলে তাই কিভাবে, এই যে পৃথিবীতে এত এত শক্তিশালী অর্থনীতির যে দেশগুলো, হ্যাঁ, যে দেশের যত সংগ্রহে মানে যত বেশি স্বর্ণ রয়েছে সে তত বেশি মানে ফিনান্সিয়ালি অনেক ভালো অবস্থায়। যেমন আমেরিকা, রাশিয়া এদের কাছে সবচেয়ে বেশি রয়েছে, চায়নার কাছে রয়েছে। আবার এই যে টাকার মান টান পড়ে যাচ্ছে না আমাদের, কারণ আমাদের স্বর্ণ এত বেশি নাই। স্বর্ণ এমন একটা জিনিস যেটার কখনো কোনোদিনও তোমার অবমূল্যায়ন হয় না, এটা সবসময়ের জন্য দাম বাড়তেই আছে বাড়তেই আছে, এটার কদর সেই মানে শুরু থেকেই রয়েছে। তো মস্কা ইজ ট্রু প্যারাসাইট ফ্যাশন সাপোর্টস হিজ প্যাট্রন। মস্কা তার হচ্ছে প্যারাসাইট হিসেবে তার যে প্যাট্রন অর্থাৎ তার যে পৃষ্ঠপোষক আমাদের ভলপন তাকে সাপোর্ট করতেছে যে হ্যাঁ ইয়েস ইয়েস বস, এটা ঠিক আছে, ওকে ইউ আর রাইট, এরকম কথাবার্তারা। ভলপন দেন সেইস হি এনজয় দ্য কানিং ওয়ে অফ অ্যাকুয়ারিং ওয়েলথ মোর দেন দ্য মেয়ার পজিশন অফ ইট। মস্কা বলতেছে যে আমি সম্পদ ধূর্ততার সাথে মানুষকে ফাঁকি দিয়ে অর্জন করতে এটা বেশি পছন্দ করি। এটা যে স্বাভাবিকভাবে এটা আমার দখলে চলে আসলো এটা হলো না, মানে অনেকটা বেড়ালের মতো। বেড়াল কি করে, একটা ইঁদুর ধরার পরে সে কি ইঁদুরকে ধপ করে খপ করে ধরে নিয়ে অমনি খেয়ে ফেলে বা মেরে ফেলে, তা কিন্তু করে না। সে ধরবে, ছেড়ে দিবে, খেলিয়ে খেলিয়ে মারে। তো আমাদের ভলপনও তাই, সে বলতেছে স্বাভাবিকভাবে যে সম্পদ তার কাছে আসে এটা তার কাছে এনজয়েবল মনে হয় না, বরং সে চায় যে মানুষকে ফাঁকি দিয়ে সম্পদ অর্জন করবে। Here too Mosca supports the patron's view, elaborately flatters him and tries to grab some article from the hoard. আচ্ছা, এখানে মস্কা সে তার প্যাট্রন বা তার পৃষ্ঠপোষককে সাপোর্ট করে, মানে ভলপনকে সাপোর্ট করতেছে যে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক আছে, এবং কি তাকে কিছু ফ্ল্যাটার করে, মানে তার অনেক প্রশংসা করে, তাকে একটু প্রিটেনশন করে, বা তার কি বলে এটাকে ওইটাকে কি বলে তেল মারা আর কি, তেল মারা কাজ করে, এবং চেষ্টা করে যে এখান থেকে এই যে তার যে সম্পদের একটা গচ্ছিত সম্পদ রয়েছে এখান থেকে যদি কিছু বাগিয়ে নেওয়া যায় সেটার চেষ্টা করে। বাট ভলপন স্টপস হিম, কিন্তু ভলপন তাকে থামিয়ে দেয়, অ্যান্ড গিভস হিম সামথিং অন হিজ ওন অ্যাকর্ড, এবং সে তার নিজের থেকে কিছু তাকে দেয়। হয় না যে তুমি চাচ্ছিলে যে সিন্ধুকের ভিতর থেকে তোমাকে টাকা বার করে দিক, কিন্তু দেখা গেল যে এই তুমি থামো, মানে আর প্রশংসা করা লাগবে না, এই বলে তার মানি ব্যাগ থেকে টাকা দিল। তো একটা লোক মানি ব্যাগ থেকে যদি দেয় 100 টাকা, সিন্ধুক থেকে তো আর 100 টাকা দিতে পারবে না। তো এই জন্য আমাদের ভলপনীয় সে বুঝে ফেলেছে, এবং সে তখন তাকে থামিয়ে দিয়ে তার মানি ব্যাগ থেকে মনে করো যে সে কিছু টাকা দিল, স্বর্ণ দিল না আর কি। দেন ভলপন সেজ হি ডাজন্ট হ্যাভ এনি ক্লোজ রিলেটিভস অ্যান্ড হি এন্ডালস ইন ভোলাপটাস লাইফ। ভলপন বলে যে আমার কোনো ক্লোজ রিলেটিভ নাই, এবং আমি একটা স্বার্থপর লাইফ লিড করতেছি যাতে করে আমার এই সম্পদ কাউকে দেয়া না লাগে, মানে ব্যাপারটা এরকম আর কি। মেনি পিপুল ব্রিং হিম ভ্যালুয়েবল প্রেজেন্টস এক্সপেক্টিং টু ইনহেরিট হিজ ওয়েলথ আফটার হিজ ডেথ। এবং ভলপন অনেকটা বয়স হয়ে গেছে, এবং অনেক মানুষ তার কাছে অনেক গিফট নিয়ে আসে যে তার মৃত্যুর পরে যাতে তাকে উত্তরাধিকারী করে যায় সেজন্য, কারণ তার কোনো বাচ্চা কাচ্চা নেই, তার কোনো আত্মীয় স্বজন নেই, তাহলে সে মারা গেলে এই সম্পদটা কে পাবে? তাহলে একে আগে থেকে যে খুশি করতে পারবে তাকেই তো সে দিয়ে যাবে, তার নামে উইল করে যাবে। এই জন্য অনেক মানুষ তার কাছে অনেক ভ্যালুয়েবল উপহার নিয়ে আসে। হি প্লেস উইথ দেয়ার হোপস অ্যান্ড এক্সপেক্টস টু গেট মোর সাচ গিফটস উইদাউট এনি রিয়েল ইন্টেনশন অফ মেকিং এনিওয়ান হিজ ইয়ার। আচ্ছা, এই ভলপন সে তাদের সাথে প্লে করে আর কি, নাটক করে, ছল চাতুরি করে, এবং তাদেরকে আশা দেখায়, আশা দেয়, এবং সে নিজে আশা করে আর কি, তাদেরকে আশা দেয়, এবং সে নিজেও আশা করে যে তারা আরও এরকম দামি দামি গিফট নিয়ে আসুক তার কাছে। এবং যদিও তার নিজের কোনো রিয়েল ইন্টেনশন নেই যে সে কাউকে উত্তরাধিকারী করে যাবে, এরকম কোনো ইয়ে নাই, কিন্তু তারপরে সে সেটা বলে বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে, টাকা পয়সা, স্বর্ণ বা অন্যান্য যা কিছু আর কি পাওয়া যায়। সিন 2-তে যেটা রয়েছে, দিস ইজ অ্যান ইন্টারলিউড where the three deformed creatures, Nano the dwarf
androgyno, the hermaphrodite, and Castron the eunuch of the Volpone household are present. বলছে এটা হচ্ছে একটা বিরতি, এবং যখন তিনজন ডিফর্মড ক্রিচার, মানে ডিফর্মড বলতে যেরকমটা হওয়ার কথা সেরকম না, যেমন হিজরা মানুষ হিসেবে নর্মাল যেরকম হওয়ার কথা, সে কি সেরকম না, তো এই জন্যই বলা হচ্ছে ডিফর্ম। এই লোকটা ছোট, মানুষ হিসেবে কি এত ছোট হয় না, কিন্তু এ হচ্ছে ডিফর্ম, তাই এত ছোট, মানে অস্বাভাবিক। তো এখানে বলতে তিনটা ডিফর্ম ক্রিচার, একটা হচ্ছে ডোয়ার্ফ, ন্যানো তার নাম, অ্যান্ড্রোজিনো সে হচ্ছে একজন হিজড়া, ক্যাস্টর সে একজন নপুংসক বা সেও একজন হিজড়া। অফ দ্য ভলপন হাউসহোল্ড আর প্রেজেন্ট, এবং তারা ভলপনের বাড়িতে তারা উপস্থিত। ভলপন অ্যান্ড মস্কা আর দ্য ভিউয়ার্স, এবং ভলপন এবং মস্কা তাদেরকে দেখতেছে। দেয়ার ইজ স্ট্রেইট রিডিকিউলিং অফ দ্য পিথাগোরিয়ান থিওরি অফ ট্রান্সমাইগ্রেশন অফ দ্য সোল অ্যান্ড ডিরেক্ট রিডিকিউলিং অফ দ্য পিউরিটানস অফ ইংল্যান্ড। বলা হচ্ছে যে তারা এখানে গল্পগুজব করতেছে, এবং গল্পগুজব করতে হাসি ঠাট্টাও করতেছে, এবং বিশেষ করে এখানে পিথাগোরাসের যে একটা থিওরি রয়েছে পুনর্জন্ম, ট্রান্সমাইগ্রেশন, সেটাকে মানে আত্মার পুনর্জন্ম ঘটবে, এটাকে নিয়ে তারা রিডিকিউল করতেছে, হাসি তামাশা করতেছে। শুধু তাই না, তারা ইনডিরেক্টলি রিডিকিউল করতেছে এই ইংল্যান্ডের যে পিউরিটান যারা রয়েছে তাদেরকেও। তোমরা জানো যে ওই যে হিস্ট্রি পড়ে আসছো যে প্রোটেস্ট্যান্ট প্রথমে ছিল রোমান ক্যাথলিক, সেখান থেকে বের হয়ে আসলো প্রোটেস্ট্যান্ট, এবং এই প্রোটেস্ট্যান্ট বের হয়ে আসার পরে এই দুইখান থেকে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট থেকে আবার আরেকটা তৃতীয় দল বের হলো, যেটা হচ্ছে পিউরিটান। এবং পিউরিটানদের সমর্থনে সবচেয়ে বড় রাইটার হচ্ছে আমাদের জন মিল্টন, এবং জন মিল্টনের প্যারাডাইস লস্ট আমরা পড়বো আর কি, এই ইয়ারেই তোমরা পড়তে পারবা। তো এই পিউরিটানদেরকেও মূলত এই রাইটিংয়ে রেডিকিউল করা হচ্ছিল। দ্য হোল সিন ইজ সিনিক্যাল ইন নেচার, এবং এই পুরো দৃশ্যটাই খুবই নিষ্ঠুর প্রকৃতির, মানে একটা বাজেভাবে আর কি এখানে তাদেরকে সমালোচনা করা হচ্ছে। সাস সাইনিসিজম ওয়াজ কমন ইন জনসনস ইংল্যান্ড, জনসনের ওই সময় ইংল্যান্ডে এই রকমের নিষ্ঠুরতা বা বিদ্রুপ বা রেডিকিউলিং স্যাটায়ার এটা ব্যাপক হারে চলতেছিল। ন্যানো ট্রেসেস হাউ দ্য সোল শিফটেড স্টেজ বাই স্টেজ ফ্রম অ্যাপোলো টু অ্যান্ড্রোজিনো দ্য হার্মাফ্রোদিটিস। বলা হচ্ছে যে এখানে ন্যানো সে দেখাচ্ছে আর কি, বা সে পয়েন্ট আউট করতেছে যে কীভাবে সোলগুলো শিফট হয় একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ। এখানে বলতেছে অ্যাপোলো সে হচ্ছে অ্যান্ড্রোজিনো, অ্যাপোলো থেকে অ্যান্ড্রোজিনো তৈরি হয়েছে, এবং অ্যান্ড্রোজিনো কেমন একজন নপুংসক। অ্যাপোলোর যদি ঘটনা তোমরা জানো, এটা তোমরা ওই যে হচ্ছে যখন ইডিপাস রেক্স পড়েছো তখন একটু পড়েছো যে অ্যাপোলো কিভাবে ওখানে হেল্প করতেছে, কিভাবে কি করতেছে। তোমরা ফোর্থ ইয়ারে গেলে পাবা হচ্ছে ইলিয়াড পড়তে পারবা হোমারের, সেখানে অ্যাপোলোর কাহিনী পাবা। তো এই অ্যাপোলো হচ্ছে এর অনেকগুলো বউ, অনেকগুলো বাচ্চা কাচ্চা এরকম। তো আচ্ছা আমি ভুল বলতেছি, অ্যাপোলো হচ্ছে একটা গড, সে খুবই শক্তিশালী গড, ওটা আরেকজন আর কি গডের কথা আমি বলতেছিলাম। তো এই অ্যাপোলো হচ্ছে মূলত একজন সুঠাম পুরুষ বলতে পারো, গড হিসেবেই সুঠাম আর কি, খুব শক্তি সামর্থ্য আছে। কিন্তু অন্যদিকে অ্যান্ড্রোজেনে হচ্ছে একজন নপুংসক বা একজন হিজড়া। তো এটাই বলতেছে যে কীভাবে সোলগুলো শিফট হয়, অ্যাপোলো থেকে এই অ্যান্ড্রোজেনো তৈরি হলো। আচ্ছা, ভলপন অ্যাপ্রিসিয়েটস দ্য শো, এবং ভলপন এই যে দৃশ্যটা হচ্ছে বা এই যে সবাই মিলে একটা গল্প গুজব করতেছে এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। অ্যাজ দ্য ফুল সিংস এ সং ইন প্রেইজ অফ ফুলারি, এখানে কিছু বোকা লোকজন তারা হচ্ছে মানে এই লোকগুলোই বোকা আর কি, এই যে ডোয়ার্ফ মানে ন্যানো, অ্যান্ড্রোজিনো, এরা সবাই হচ্ছে বোকা টাইপের। তো তারা গান গাচ্ছে, তাদের বোকামির যে প্রশংসা সেটাই তারা করতেছে। তারপরে সামওয়ান নক্স, এবং এই সময়টাতেই যখন তারা এই গান টান গাচ্ছিল তখনই কেউ একজন দরজায় নক করলো, অ্যান্ড দ্য থ্রি অ্যাক্টরস ওয়ার হুইক্সড আউট, এবং ভলপন তখন সাডেনলি এই তিনজনকে ওখান থেকে বের করে দিল। ওই যে ডোয়ার্ফ, তারপর আর দুজন নপুংসক আছে, এই দুজনকে বললো যে আচ্ছা তোমরা একটু আড়ালে চলে যাও, মানে আমার ক্লায়েন্ট চলে আসছে, ব্যাপারটা এরকম। ভল্টোর গেটস ইন দ্য ডিসগাইজ অফ এ সিক ওল্ড ম্যান, ভল্টোর সে আসলো, ভল্টোর একটু ছদ্মবেশে আসলো যেন একজন অসুস্থ বুড়ো মানুষ এরকম। মস্কা গোজ আউট, মস্কা মানে বেরিয়ে গেল। রিটার্নস অ্যান্ড সেইজ দ্যাট ভলপন হ্যাজ কাম উইথ এ ভ্যালুয়েবল প্লেট অ্যাজ এ গিফট ফর ভলপন। আচ্ছা, মস্কা এবার তার ওই যে ভলপনের
প্রধান চামচা, তো সে বেরিয়ে গেল, গিয়ে ফিরে এসে ভলপনকে বলল যে ভলটোর এসেছে এবং সে তার সাথে ভ্যালুয়েবল মূল্যবান প্লেট নিয়ে এসেছে ভলপনের জন্য গিফট হিসাবে। তো এখানে উল্টাপাল্টা করিও না, এটা হচ্ছে ভলপন আর ভলটোর, এটা যেন উল্টাপাল্টা না হয়। তো ভলটোরকে আমরা কি হিসাবে দেখতেছিলাম ক্যারেক্টার? ভলটোর হচ্ছে ভালচার, শকুন, তার পেশা মূলত একজন লয়ার সে। আচ্ছা, এবার আমরা এইটুকু পড়লে আমরা মোটামুটি শেষ করে, এইটুকু করে আমাদের শেষ করতে হবে। দেখো ভলটোর, যেটাকে আবার শকুনও বলতে পারি আমরা, তো ভলটোর দ্য অ্যাডভোকেট প্রেজেন্টস অ্যান এনগ্রেভড প্লেট টু ভলপন। ভলটোর সে ভলপনকে একটা খোদাই করা প্লেট উপহার দিচ্ছে। মস্কা লিডস ভলটোর in telling him that he alone will be the inheritor of ভলপন's wealth. মস্কা ভলটোরকে রাস্তা দেখিয়ে ভেতরে নিয়ে আসতেছে এবং বলতেছে যে তোমার কথাই হচ্ছিল, ভলপন তার সমস্ত সম্পত্তি তোমাকেই দিয়ে যাবে, মানে ওই যে তার চামচা হিসেবে ওই যে গিফটগুলো নেয়ার ধান্দা আর কি। ভলপন acts the role of a senile old man who is to die very soon. ভলপন এই জায়গায়, সে তো এমনিতেই বয়স্ক লোক, কিন্তু এখানে আরেকটু মানে অভিনয় করতেছে। ভলপন এখানে অভিনয় করতেছে এমন একটা যে সে খুবই জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খুবই দুর্বল হয়ে গেছে, সে খুব তাড়াতাড়ি মারা যাবে। He thanks Voltor and talks to him as if Voltor is the heir. এখানে সে ভলটোরকে ধন্যবাদ জানাচ্ছে এবং তাকে আর কি তার সাথে কথা বলতেছে এমন ভাবে যেন তার সম্পত্তির উত্তরাধিকার হচ্ছে এই ভলটোর। মস্কা টেইলস ভলটোর দ্যাট দ্য ল্যাটার ইজ মেড দ্য ইয়ার অ্যান্ড দ্য উইল ইজ অলরেডি রিটেন। মস্কা এখানে ভলটোরকে বলতেছে যে তোমাকে অলরেডি উত্তরাধিকার করা হয়ে গেছে এবং অলরেডি উইল মানে যে ওই যে দলিলটা, সেই দলিলটা অলরেডি লেখা হয়ে গেছে। ভলটোর গোজ আউট হাইলি প্লিজড, এবং ভলটোর সে এবার খুব মনে মনে মজায় নিয়ে আসে যে ও আমি তো মালিক হতে যাচ্ছি এত সম্পত্তি। সে খুব মানে ভালো খুশি হয়ে সে বের হয়ে চলে গেল। ভলপন অ্যাপ্রিসিয়েটস মস্কা ফর দ্য কানিং ওয়ে ইন হুইচ হি ডিল্ট উইথ ভলটোর অ্যান্ড অ্যানাদার নক ইজ হার্ড। ভলপন এই ঘটনার পরে মস্কার প্রশংসা করলো যে সে যেভাবে ভলটোরকে ইয়ে করলো, ভলটোরকে ম্যানেজ করলো এই ব্যাপারটা নিয়ে। এবং তার ঠিক পরপরই দরজা আরেকটা নক পড়লো। মস্কা সেইজ দ্য ভালচার ভলটোর ইজ গন অ্যান্ড দ্য র্যাভেন করবাসিও ইজ কামিং। মস্কা বলল যে ভালচার বা ভলটোর সে চলে গেছে, কিন্তু এখানে ওই যে কি বলে করবাসিও, যাকে বলা হচ্ছে র্যাভেন, সে এসেছে। তো মূলত এখানে বলতেছে যে ভালচার চলে গেছে তার মানে ভলটোর চলে গেছে, র্যাভেন আসছে তার মানে করবাসিও আসছে। তো এরা একজন আরেকজনকে এইভাবেই ডাকতেছে। আমরা অনেক সময় যে দেখি না আমাদের বাবা মারা খেপে গেলে আমাদেরকে বিভিন্ন নামে ডাকে সুন্দর সুন্দর, তো এখানেও ব্যাপারটা ওইরকমই, যেন নাম ধরে ধরে ডাকতেছে। আচ্ছা, তো আজকে আমরা এ পর্যন্তই রাখি, সামনের দিন আমরা এখান থেকে ইয়ে করবো, আর আমরা চেষ্টা করবো 2টা ক্লাসের ভেতরে শেষ করে দিতে। তোমাদের আজকে এ পর্যন্তই রাখি, আমরা রাখলাম হচ্ছে অ্যাক্ট 1 সিন 3 পর্যন্ত। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, আমি আরো 5 মিনিট সময় দিতে পারবো। এটা করতেছি না কারণ 5 মিনিটে শেষ হবে না, সেই জন্য। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমরা ওই ল্যাঙ্গুইস্টিক এবং আরেকটা যে সাবজেক্ট আছে ওই দুটার যে আমাদের কি বই থেকে পড়াবেন নাকি স্টাডি গাইড থেকে পড়াবেন? ওই দুটারও তো মূল বই আছে নাকি? হ্যাঁ, ওই দুটার মূল বই আছে, কিন্তু ওইখান থেকে লিঙ্গুইস্টিক, যেমন লিঙ্গুইস্টিক্সে আমি ব্রিফ কোশ্চেন পড়াবো, তারপরে শর্ট কোশ্চেন পড়াবো, তারপরে হচ্ছে ব্রড কোশ্চেন পড়াবো। এগুলো পড়লেই হয়ে যাবে। এর বাইরে যদি তুমি ঘাটতে যাও তাহলে মাথা জ্যাম হয়ে যাবে, পরীক্ষা ভালো রেজাল্ট করা যাবে না। মানে ওইখানে হ্যাঁ, ওইখানে বেশি ঘাটাঘাটি করা যাবে না। যেমন হিস্ট্রি আমরা কি করেছিলাম বা তোমরা কিভাবে পড়েছিলে, ঠিক অনেকটা ওই রকম। হিস্ট্রি যদি আমরা একেবারে পুরোপুরি এদের সব ঘটনা পড়তে যাইতাম তাহলে মরে যেতাম না। আমরা কি করেছিলাম যে শুধু প্রধান প্রধান প্রশ্নগুলো পড়েছিলাম, এখানেও তাই। হ্যাঁ, এখানে যেমন আমি তোমাদেরকে এবারে যারা পরীক্ষা দিবে তোমাদের সিনিয়ররা, তাদের জন্য যে নোট
যে সাজেশন দিয়েছি লিঙ্গুইস্টিক্সের, এইটা, ও না এইটা, ক্রিটিসিজমটা আমাদেরকে সামারি পড়তে হবে বইগুলোর, কিন্তু লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে দেখো, লিঙ্গুইস্টিক্সের এই যে প্রায় কয়টা 25টা প্রশ্ন দিয়েছি আমি, 25টা প্রশ্ন পড়বে, এবং আমি হোপফুল যে সব কিছুই মানে 8টাই প্রশ্ন কমন পাবে তারা, এই 25টা পড়লে। কিন্তু যেটা হয় যে এখান থেকে আসলে হুবহু কমন পড়তে চায় না, এদিক সেদিক হয়ে যায়, তো এই জন্য এখানে 20টার কমে তো প্রশ্ন পড়াই যাবে না, 20টা পড়তে হবে। তোমাদের মনে হতে পারে যে 20টা, কিন্তু ওই যে বললাম যে আরো 6 মাস যাওয়ার পরে তোমাদের হয়তো ম্যাচুরিটি চলে আসবে। তোমরা ওই যে সেকেন্ড ইয়ারের হিস্ট্রিটা কত কত কঠিন মনে হইতো, কিন্তু এখন এখানে এসে এই লিঙ্গুইস্টিক্স তারপরে এই ক্রিটিসিজম পড়ার পরে মনে হবে যে ও হিস্ট্রি তো কিছুই না। তো ব্যাপারটা এরকম যে এই 20টা কিছু মনে হবে না। আর আরেকটা জিনিস, এখানে অনেকগুলি প্রশ্ন আছে যেগুলো খুব কঠিন, আবার অনেকগুলি প্রশ্ন আছে যেগুলো তোমরা বানিয়ে লিখতে পারবা, যেমন এইটা বানিয়ে লিখতে পারবা, আইডিয়াগুলো নিয়ে বানিয়ে লিখতে পারবা, তারপরে এটা বানিয়ে লিখতে পারবা আইডিয়াগুলো নিয়ে, এটা বানিয়ে লিখতে পারবা, এটা খুব কঠিন, এটা খুব কঠিন, এটা খুব কঠিন, কিন্তু আবার এই অংশটুকু বানিয়ে লিখতে পারবা। এরকম অনেক কিছু রয়েছে। আবার এই যে এখান থেকে এই ব্রিফ কোশ্চেনগুলো পড়তে হবে, এবং প্রশ্ন এই যে এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবা। এবারে প্রশ্নগুলো আমি পরীক্ষা হয়ে গেলে এবার দিব আর সাজেশন করে ফেলবো। আর আমি এগুলো সব নোট দিয়েছি, হচ্ছে এই যে 25টা বললাম না, এই 25টারই নোট দিয়েছি, হ্যান্ড নোট। সো এখানে তো আমি কিছু স্টার দিয়ে দেবই পরীক্ষার আগ মুহূর্তে, যেগুলো হয়তো 15টা বা 12টা খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়তে বলবোই, আর বাকিগুলো দেখে যাইতে বলবো। কারণ এই জায়গাটাতে প্রচুর ফেল করে, একবার ফেল করলে দ্বিতীয়বার যে তুমি পাশ করবা তারও নিশ্চয়তা নাই। এই জন্য সবসময় মাথায় রাখবা যে যেভাবেই হোক আমি এই লিঙ্গুইস্টিক্স এবং ক্রিটিসিজম এটা একবারই পাশ করে চলে যাবো এবং ভালো রেজাল্ট করে চলে যাবো। এই জন্য টাইমও বেশি দিতে হবে, আর টেনশন থাকলে কিন্তু কোনোটাই হবে না। এই জন্য টেনশন নিবা না, ফুরফুরে মেজাজে থাকবা। আমি এটাকে সহজ করে ফেলবো, আমি কিছু টেকনিক বলবো, দেখবা এগুলো সহজ হয়ে গেছে, অন্তত লিঙ্গুইস্টিক্স সহজ লাগতেছে। আমি এই স্টোরিটা এইগুলো পড়ার পরে আমি লিঙ্গুইস্টিক্স শুরু করব। তোমরা অনেকে অডিট হয়ে আসো সেজন্য। যে ল্যাঙ্গুইস্টিক ওইটা কি আমরা প্রশ্ন আকারেই শুরু করব নাকি আপনার? আমি তোমাদেরকে যখন শুরু করব তখন আমি বলবো, আগে বলে তো টুইস্ট শেষ হয়ে গেল। একটু টেনশনে রাখি তোমাদেরকে। আচ্ছা, তোমাদের ইজি লাগবে, ওটা অনেক ইজি লাগবে, আমি ইজি করে ফেলবো। আচ্ছা, এখানে দেখো যে ভলপন আমাদের মোটামুটি আরো 2-3টা ক্লাস লাগবে, এরপর ডাসেস অফ মালফি 2টা ক্লাস লাগবে, আর 5টা ক্লাস পরে আমরা লিঙ্গুইস্টিক শুরু করব। আর এই এলিজাবেথন জ্যাকোবিয়ান ড্রামাতে আবার যখন আমরা প্রশ্ন পড়ব সাজেশন অনুযায়ী তখন ফিরে আসব, আমরা স্টোরিগুলো জেনে রাখবো আর কি। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করি। আর তোমরা এই স্টোরিগুলো একটু পড়তে থাকো। তোমরা ওই যে বললাম যে ছোট ছোট বই আছে কিছু বাংলা ট্রান্সলেশন, ওই বইগুলো কিনে নিও, একটু পড়ার চেষ্টা করো, তাহলেই এটা হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যদি পারো এরকমভাবে ট্রান্সলেশন পড়ার চেষ্টা করো। থার্ড ইয়ারটাতেও যদি তুমি বাংলা দেখে দেখে পড়ো তাহলে দেখবা যে ইয়ে হচ্ছে না, মানে বাংলাটা একবার টোটাল স্টোরিটা পড়ো, কিন্তু এই যে আমি যেভাবে ইংলিশটা দিয়েছি ইংলিশটাকে বাংলা করার চেষ্টা করো, ইংলিশটা পড়ে বাংলা করার চেষ্টা করো, এটা পড়ে বাংলা করার চেষ্টা করো, তাহলে তোমার ডেভেলপমেন্ট হবে, নইলে কিন্তু ডেভেলপমেন্ট আসবে না। ফোর্থ ইয়ারে গিয়েও দেখা যাচ্ছে যে ইনফ্যাক্ট মাস্টার্সে অনেক ছেলে মেয়ে বলে সাজেশন দেন, তারপরে এটা বাংলা করে দেন, ওটা বাংলা করে দেন, তো তার মানে কি তাদের আসলে রিয়েল ডেভেলপমেন্টটা হয়নি। কারণ ফোর্থ ইয়ার কমপ্লিট করা মানে কি তুমি বিসিএস দিতে পারবা, আর বিসিএস দিলে এমনও হতে পারে যে মাস্টার্স কমপ্লিট হওয়ার আগেই তুমি একটা কলেজের লেকচারার হয়ে গেছো। তার মানে কি যদি তুমি বিসিএস টিকবা না, কারণ তোমার তো ওই ডেভেলপমেন্টই আসেনি। তো এই জন্য আগে থেকেই থার্ড ইয়ারটা হচ্ছে বেস্ট সময় সব কিছুকে ঠিকঠাক করে নেওয়ার। গ্রামার ভুল এটা তো আর হওয়ার কথা না, কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গেছে। তারপরে স্পেলিং মিস্টেক্সগুলো যত কম করা যায় তত ভালো, আর এখান থেকে তোমার ম্যাচুরিটি শো করতে হবে। থার্ড ইয়ারে একটা জিনিস যেটা টিচাররা চায়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যাই হোক কোনো রকম ইয়ে করে, কিন্তু থার্ড ইয়ারে এসে অনেকেই দেখবা বলবে, এই যে তোমাদের সামনে যে পরীক্ষা হবে দেখবা অনেক সিনিয়র ভাই বোনেরা রেজাল্ট পাওয়ার পরে বলবে যে এরকমটা তো আশা করিনি, আমি তো হুবহু লিখেছি, এটাতে তো ভালো রেজাল্ট আসেনি। আসলে যেটা হয় যে থার্ড ইয়ারে এসে টিচাররা হুবহু বই থেকে ওই ইনফরমেশন চায় না,
তারা চায় যে 80% ছেলেটা বা মেয়েটা হুবহু লিখুক, বাকি 20% সে নিজের অ্যানালিসিস লিখুক, হ্যাঁ, নিজের থেকে লিখুক, সে নিজে কি বুঝেছে সেটুকু লিখুক, এরকমটা চায়, মানে 20% বানিয়ে লেখাটা চায়। ফোর্থ ইয়ারে গিয়ে 50-50 ইনফরমেশনগুলো থাকবে আর বাকি সবই বানিয়ে লেখা, এটাই চায়। কিন্তু ওইটা না করার কারণে ওই যে অনেক অনেক সিনিয়ররা বলবে যে হুবহু লিখেছি তাও মার্কস পাইনি, জাতীয় বিশ্ববিদ্যালয় খারাপ, এটা সেটা অনেক কথা বলবে। তো এটা করা যাবে না, এগুলো এই থার্ড ইয়ার থেকেই তোমরা বড় হয়ে গেছো আর কি। থার্ড ইয়ারে তোমাদেরকে ধরে নিতে হবে তোমরা বড় হয়ে গেছো। চাকরি বাকরির পড়াশোনাও এই থার্ড ইয়ার থেকেই শুরু করতে হয়। অন্য যাবতীয় যা কিছু আছে সব থার্ড ইয়ার থেকে শুরু করতে হয়, বিসিএস প্রিপারেশন বা অন্য যা কিছু। আর এটাও করবো থার্ড ইয়ারে, ঠিক আছে বললাম যে 6 মাস যাবে, তারপরে ম্যাচুরিটি আসবে, তখনই তুমি বুঝে ফেলবা যে আচ্ছা আমার কোনো এক হচ্ছে বিসিএস কোচিংয়ে ভর্তি হওয়া উচিত কিনা, কোনো ল্যাঙ্গুয়েজ বা আইএলটিএস এগুলোতে জয়েন করা উচিত কিনা, এগুলো তখন তুমি নিজে নিজে বুঝে ফেলবা, নিজে ডিসিশন নিতে পারবা। ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। নেক্সট ক্লাসে ওই যে ওখান থেকে শুরু করবো যে পর্যন্ত আজকে শেষ করলাম, একটু মনে রাখো ওইটা, যাতে তোমরা আমাকে মনে করিয়ে দিতে পারো। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।